আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ, যুবলীগের, পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই। বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এখন বড় বড় ইউটিউবাররাও কেন ওনার কাছে ক্ষমা চাচ্ছে? কিছু করার নাই, কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। মা তুমি কোথায় গেছেন মা? আমাদের দেখি আমরা ইনশাল্লাহ দেশে আসবেন মা, আপনার অপেক্ষায় আমরা আছি। যতই সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতেছে। এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোড়লের এলাকা। একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোড়লরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শায়ের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোড়লই মূল ক্যারেক্টার, বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানে নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন। আমরা গতকালকে দেখছি এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাতের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে। এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক, অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মাইরা ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মাইরা ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ। এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে? তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষুশুলি। যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও, ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে, যে কোনোভাবেই ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলাপাইনগুলো আমাদের সাথে থাইকা খাইয়া মধুটুধু খাইলো, কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে। ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না। ইদানিং অনেকেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এটা চাওয়ার মেইন কারণটা কি? শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল? শেখ হাসিনা মন্দের ভালো ছিল এই দেশের জন্য, দেশ অনেক শান্তিতে ছিল, কঠোরভাবে সকল কিছু দমন করতে পেরেছে, এবং দেশের সার্বভৌমত্ব যাতে হুমকি হবে সেই দিকেই তিনি কিন্তু কঠোর ছিলেন, এবং দেশের মধ্যে যুদ্ধ অবস্থা হওয়ার কোনো আশঙ্কাও ছিল না। জনগণ এসব মাথায়ও কিন্তু হেডেক ছিল না। কিন্তু যে কোনো সরকার আসলেই শেখ হাসিনা ছাড়া এবং আওয়ামী লীগ ছাড়া একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়, মাথার মধ্যে একটা হেডেক চলে আসে যে কখন যুদ্ধ হয়ে যায়, কখন মিসাইল পড়ে, কখন আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে যায়। সেটা সকল কিছু এখন সবাই পরিলক্ষিত হয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা যাচ্ছে। আপনিই ভালো ছিলেন, আপনি দেশের জন্য ঠিক ছিলেন, অন্তত মন্দের ভালো, আপনার কোনো অন্য অপশন নাই, আপনি বেটার, আপনি শেষ অপশন। সেই কারণেই গোলাম মাওলা রনি বলেন, মাসুদ কামাল বলেন, ইনিয়ে বিনিয়ে সিস্টেমেটিক ভাবে বলতেছে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। আরো অনেকেই আছে এইরকম ভাবে ক্ষমা চাচ্ছে। কিছু করার নাই, কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। কারণ আর কোনো অপশন দেখতে পাচ্ছে না বাংলাদেশের মানুষ। শেখ হাসিনার মতো আয়রন লেডি বাংলাদেশের মতো দেশের জন্য 100% প্রযোজ্য। ওনার হাতেই দেশ নিরাপদ, উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক দল আপনারা নির্বাচিত হবেন, আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। সেই কারণে সেনা প্রধানের ওই হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েশ আছে, সেই খায়েশটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে, তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আবার 3 বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন। কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবেন না সে 100% শিওর। সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে। পরবর্তী যে যোগ্য, বিশ্বস্ত, ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে
তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 বছরের জন্য আবার এক্সটেনশন করে আরো 3 বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই হয়তোবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিবেন। নিলে ওই 3 বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি 5 বছর যদি উনি সেনাপ্রধান, আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন, যেহেতু এটা আওয়ামী লীগটা উনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, সেনাপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, সে নির্বাচন করেন। আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে, আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন, যে চলে যাবেন, সে নির্বাচন করে যান পরবর্তী সেনাপ্রধান পাকিস্তানে কে হবে। সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই। পাকিস্তানের রানিং সেনাপ্রধানই নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে, আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী জাস্ট ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন। আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী, তার মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে। তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে, সেটা প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন। আর এখন